বাসার ভিতরে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। বাসাটা অনেক সুন্দর, অনেকটা সাজানো গুছানো। একজন এসে বলল, রাইসা, আয় মা, ভিতরে আয়। আমাকে তার সাথে দেখে অনেকটাই অবাক হই। তখন রাইসাকে উদ্দেশ্য করে বলে, ও কি অনন্ত নাকি? রাইসা বলল, হ্যাঁ বাবা, ও অনন্ত। তার মানে উনি হলো রাইসার বাবা। রাইসার বাবা বলল, আসো বাবা, ভিতরে আসো। আমি ভিতরে গেলাম। আমাকে একটা রুম দেখিয়ে দিল। রুমটাও অনেক সুন্দর করে সাজানো। একটু ফ্রেশ হয়ে নিলাম আর শুয়ে পড়লাম। তখন কেউ এসে আমাকে ডাক দিল। তাকিয়ে দেখি রাইসা। রাইসা বলল, এই খেতে চলেন। আমি বললাম, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। রাইসা বলল, না, চলেন আমার সাথে। আমি বললাম, সত্যি আমার খিদে নেই। রাইসা বলল, আমি জানি তোমার খিদে আছে না আছে, তো চলো আমার সাথে। আমি আর কথা না বাড়িয়ে রাইসার সাথে চললাম। গিয়ে দেখলাম ডাইনিং টেবিল, যেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আর রাইসা সিঁড়ি দিয়ে নামছি। অনেকেই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আসলে তাদের যৌথ পরিবার, তাদের ফ্যামিলির সবাই একসাথেই থাকে। খাবার টেবিলে গিয়ে বসলাম। খাবার টেবিলে কেউ কোনো কথা বললো না। খাবার শেষে রাইসার বাবা বলল, তো অনন্ত, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। রাইসা তোমার সম্পর্কে আমাকে সবকিছু খুলে বলছে। আমি বললাম, জি বলেন। রাইসার বাবা বলল, তুমি কি লেখাপড়া করতে চাও নাকি বিজনেস? আমি বললাম, আমি প্রথমে লেখাপড়া শেষ করব, তারপর বিজনেস নিয়ে ভাববো। রাইসার বাবা বলল, আচ্ছা, তুমি কাল থেকে রাইসার সাথে কলেজে যাবে। আমি বললাম, আচ্ছা। আরো কিছুক্ষণ তাদের সাথে গল্প করে রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম আমার সেই অতীতের কথা। এক সময় আমার কাছে সব ছিল, কিন্তু আজ আমি শূন্য। তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। এসব ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। তখন রাইসা এসে বলল, এই কান্না করছেন কেন? আমি বললাম, এমনি। রাইসা বলল, আমি জানি আপনি কেন কান্না করছেন, প্লিজ কান্না করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, আল্লাহর প্রতি ভরসা রাখেন। আমি বললাম, হ্যাঁ। আচ্ছা চলেন, সন্ধ্যা হয়ে গেছে, বাসার বাহিরটা ঘুরে দেখবেন, চলেন আমার সাথে। আমি বললাম, আমি বেশি দূর যাব না, কোনো কিছুই ভালো লাগছে না। রাইসা বলল, আমার সাথে চলেন, অনেক ভালো লাগবে। আমি বললাম, আচ্ছা। তারপরে বাসার চারপাশটা ঘুরে দেখলাম, অনেকটাই সুন্দর। তার সাথে ফুল গাছগুলোর কোনো জবাব নেই। মনে হচ্ছে রাইসা নিজে যত্ন নেই ফুল গাছের। আমি বললাম, এগুলো কে দেখাশোনা করে? রাইসা বলল, আর কে, আমি। হ্যাঁ, আমি যা ভাবছিলাম তাই হয়েছে। তার মানে রাইসা এগুলোর দেখাশোনা করে। কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম রাইসার আব্বুটাকে, অনন্ত চলো, তোমাকে আজকে কলেজে ভর্তি করে দিয়ে আসবো। আমি আর রাইসার আব্বু কলেজের উদ্দেশ্যে বের হলাম। কলেজটা অনেকটাই সুন্দর। রাইসার আব্বু আমাকে রেখে প্রিন্সিপালের সাথে কথা বলতে গেল। তারপর আমাকে ডাকলো, আমিও গেলাম। আর আমার সাথে করে সেই সার্টিফিকেট গুলা, যেগুলো আমি বাসা থেকে নিয়ে আসছি, সেগুলো প্রিন্সিপালকে দিলাম। প্রিন্সিপাল প্রথমত সার্টিফিকেট গুলো দেখে অনেকটাই অবাক হয়েছে। তার চেয়ে অবাক হয়েছে লাস্টে যে পরীক্ষাটা আমি দিছিলাম, তিনি কিছুতেই বুঝে উঠতে পারছে না এত মেধাবী একটা ছেলে কি করে এত খারাপ রেজাল্ট করলো। আমাকে বলল, তোমার কি কোনো সমস্যা হয়েছিল যার কারণে তুমি পরীক্ষা দিতে পারো নাই? আমি বললাম, না স্যার, সবকিছু বিশ্বাসের উপর ডিপেন্ড করছিল। আমি আপনাকে কোনো কিছু বলতে পারবো না, প্লিজ আমাকে জোর করবেন না। স্যার বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি কাল থেকে কলেজে আসবে। আমি বললাম, আচ্ছা। এই বলে রাইসার আব্বুর সাথে বাসায় চলে আসলাম। রাইসা আসলো না, ও ক্লাস করছে। তারপর থেকে প্রতিদিন রাইসার সাথে কলেজে যাওয়া আমার শুরু হয়েছে। দেখতে দেখতে দিনগুলো কেটে গেল কত তাড়াতাড়ি। কালকে রেজাল্ট বের হবে। আলহামদুলিল্লাহ, আমি জিপিএ পাইছি। আর কলেজ থেকে আমাকে একটা উপবৃত্তি দেওয়া হয়েছে, যেখানে আমাকে বাহিরের দেশে গিয়ে লেখাপড়া করার সুযোগ দেওয়া হয়েছে। রাইসা আর রাইসার আব্বু অনেকটাই খুশি হয়েছে। তারা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছিল। তার কারণেই তো আমি কোনো কিছু করতে পারছি। আজকে 5 তারিখ আর 7 তারিখে আমি চলে যাব। রাইসাকে দেখে বোঝা যাচ্ছে ওর মন খারাপ, তাই তাকে জিজ্ঞাসা করলাম, রাইসা? রাইসা বলল, হ্যাঁ অনন্ত, বলো। আমি বললাম, তোমার কি মন খারাপ? রাইসা বলল, না, আমার তো অনেক আনন্দ লাগছে। আমি বললাম, আনন্দ কেন? রাইসা বলল, এই যে আপনার সব স্বপ্ন পূরণ হবে। আমি বললাম, তোমার কারণেই তো সব স্বপ্নগুলো আজকে পূরণ হতে যাচ্ছে। যদি আমার বিপদের সময় তুমি আমার পাশে না থাকতে, তাহলে হয়তো আমার জীবনে এরকম একটা ভালো দিন কখনো আসতো না। রাইসা বলল, তুমি একটা পাগল। আমি বললাম, সত্যি আমি একটা পাগল। যদি পাগল না হতাম তাহলে কি অল্পতেই ওদেরকে বিশ্বাস করতাম? আর হ্যাঁ, আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, রাইসা এখন আমার সম্পর্কে সবকিছুই জানে। দেখতে দেখতে 7 তারিখ চলে আসলো, আজকে চলে যাব। তাই রাইসার অনেকটাই মন খারাপ। আমি চলে যাচ্ছি, ফিরবো সফল হয়ে। আলহামদুলিল্লাহ, দিনগুলো অনেকটাই ভালো কাটলো সেখানে। আজকে বাসায় আসবো, কিন্তু কাউকে বলিনি, সারপ্রাইজ দেব। রাইসা অনেকবার জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি তাকে কোনো উত্তর দিইনি। কারণ রাইসা জানে আমি এই মাসের মধ্যে আসবো, কিন্তু কোন দিন আসবো সে জানে না। আমি ভাবলাম তাকে সারপ্রাইজ দেব, যেই বাবা সেই কাজ। আমি সবকিছু গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব। তখন রাইসা ফোন করলো আর বলল,
আপনি কখন আসবেন? আমি বললাম এখনো সময় হয়নি, আরো 1 সপ্তাহের মতো সময় লাগবে। রাইসা বলল আচ্ছা, আর হ্যাঁ রেজাল্ট যে ভালো হয়েছে তার জন্য এখান থেকে মিষ্টি নিয়ে আসবেন। আমি বললাম মিষ্টি না, আমি তোমার জন্য চকলেট কিনে রাখছি। রাইসা বলল আমার কিন্তু চকলেট খেতে অনেক ভালো লাগে। আমি বললাম তাই তো তোমার জন্য 1 ব্যাগ চকলেট কিনছি। চকলেটের পিকগুলো তুলে ওকে পাঠিয়ে দিলাম। ও অনেকটাই খুশি যে আমি দেশে আসছি, কিন্তু কবে আসবো সেটা বলিনি। বাংলাদেশের মাটিতে পা রাখলাম, ট্যাক্সি করে রওনা দিলাম রাইসাদের বাসার উদ্দেশ্যে। বাসার সামনে দাঁড়িয়ে আছি, দারোয়ান আমাকে দেখে চিনে ফেললো, তাই বাসার ভিতরে ঢুকতে কোনো সমস্যা হয়নি। বাসাটা অনেক সুন্দর করে সাজানো, মনে হচ্ছে আজকে কোনো একটা কিছু আছে। বাসার সামনে যেতেই রাইসা এসে দরজা খুলে দিল, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। এই 2 বছরে ও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। রাইসা বলল এই মিস্টার কেমন আছেন? আমি বললাম আপনি কে, আর এই বাসায় কি করছেন? ও বলল আমি হলাম রাইসার মামাতো বোন। একটু সামনে যেতেই রাইসার বাবা বলল অনন্ত কেমন আছো? আমি বললাম এই তো ভালো। রাইসা যা অনন্তকে ওর রুমে দিয়ে আই। মেয়েটাকে ইশারা দিয়ে বলল। মেয়েটা আমার পাশে আসলো, তার মানে ও রাইসা, দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। রাইসা বলল চল চল হারামি, তোকে নিজের রুমে নিয়ে যাই। আসবি আমাকে বললি না, তোর সাথে আমার কোনো কথা নাই। আমি বললাম এতগুলো কথা শোনানোর পর বলছো যে আমার সাথে তোমার কোনো কথা নেই। আচ্ছা কথা বলিও না, আমি না হয় অন্য একটা মেয়ের সাথে কথা বলবো। তখন রাইসা বলল তোর মুখ ফাটাইয়া দিমু। আমি বললাম কেন? তুমি না বললা তোমার সাথে যেন কথা না বলি। রাইসা বলল তার মানে তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি? আমি বললাম দূর পাগলি, মজা করলাম। ওর মাথায় একটা টোকা দিয়ে বললাম। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কলেজ থেকে একটা অপশন দেওয়া হয়েছে যে আমি আর্মিতে যাব নাকি টিচার। আমি টিচার বলে দিলাম, আর কালকে আমি আমার নিজ গ্রামে যাচ্ছি। রাইসাকে আমার ব্যাপারে সবকিছু খুলে বলছি। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম, সকালে ঘুম থেকে উঠলাম। রাইসা আর আমি বাসা থেকে বের হয়ে গেলাম, আর আকাশের নাম্বারে একটা কল করলাম। আকাশ কল রিসিভ করে বলল কে বলছেন? আমি বললাম ওই হারামি, ভুলে গেলি? আকাশ বলল অনন্ত কইছিলি এতদিন। আমি বললাম এই তো ভাই। আচ্ছা তাড়াতাড়ি কলেজের সামনে চলে আই। রাইসা আর আমি কলেজের সামনে দাঁড়িয়ে আছি, তখন আকাশ আসলো। আকাশ আসতেই আকাশকে বলে রাইসাকে ওর বাসায় পাঠিয়ে দিলাম। আকাশ বলল তো বল কেমন আছোস? আমি বললাম হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছোস? আকাশ বলল এতদিন পর, কোথা থেকে? আর তোর গেট আপ সেটআপ তো একদম চেঞ্জ, পুরা নায়ক নায়ক। আমি বললাম সবকিছু উপরওয়ালার ইচ্ছাতেই হয়েছে। তো এবার বল তোর দিনকাল কেমন কাটছে? আকাশ বলল হ্যাঁ ভালোই। আমি বললাম তাহলে প্রিন্সিপাল স্যারের রুমটা কোনটা? আকাশ বলল এই তো আগেরটাই আছে। আমি আকাশের সাথে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। আমি হাত থেকে সার্টিফিকেটটা দিয়ে স্যারকে বললাম তো স্যার কেমন আছেন? স্যার বলল হ্যাঁ ভালো আছি। আমার বিশ্বাস হচ্ছে না তুমি সেই অনন্ত যে এতটা খারাপ রেজাল্ট করছিল, আজকে সেই কলেজের টিচার। আবার এই সে টিচার না, সবার চেয়ে উপরে তোমার স্থান। আমি একটু মুচকি হেসে দিয়ে বললাম আচ্ছা স্যার, এবার বলেন আমার কোন ক্লাসটা? স্যার আমাকে ক্লাস দেখিয়ে দিল। আমি আর আকাশ ক্লাসে ঢুকলাম। আকাশ গিয়ে ওর সিটে বসে পড়ল। তখন একটা মেয়ে বলল এই যে মিস্টার সরেন, আমি আমার সিটে গিয়ে বসবো। আমি মেয়েটাকে সাইড দিলাম, তখন তাকিয়ে দেখি এত ঈশা। তাকে আমার পরিচয় দেওয়া যাবে না। আমি তাকে বললাম জি নিজের সিটে গিয়ে বসেন। আর সবাইকে উদ্দেশ্য করে বললাম হাই এভরিওয়ান, কেমন আছো? সবাই বলল হ্যাঁ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ঈশা আমাকে দেখে অনেকটাই সংকোচ বোধ করলো, অনেকটাই চেনা চেনা লাগছে, কিন্তু বলতে পারছে না, কারণ আমি ওর কলেজের টিচার। কোনো মতে ক্লাসটা শেষ করলাম। বাহিরে আসতেই আকাশ আমাকে জড়িয়ে ধরলো আর বলল মামা আজকে কি দিলি? পুরাই তো আগুন। আমি বললাম হারামজাদা চুপ কর, আমি তোর স্যার। তুই আমার বন্ধু, স্যার তো পরের বিষয়। দুইজনে বসে আছি, তখন তানিশা আপু আমাদের সামনে আসলো আর বলল কি রে অনন্ত কেমন আছিস? আমি বললাম আপু তুমি আমাকে চিনতে পারছো? তখন আপু আমার মাথায় একটা ধাক্কা দিয়ে বলল বোন কি কখনো ভাইকে বলতে পারে? আমি বললাম আপু তোমাদের দোয়াতেই সবকিছু হয়েছে, আমার জন্য দোয়া করবে। তখন তানিশা আপু আমাকে যা বলল তা শুনে আমি আসমান থেকে বললাম ঈশা সম্পর্কে আমাকে অনেক কিছু বলছে, ও নাকি অনেক পাগলামো করছে, সুইসাইড করতে চাইছিল আমার জন্য। আমাকে না পেয়ে আমাদের বাসায় গিয়েছিল, বাসায় গিয়ে আমাকে খুঁজে না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল আর নিজেকে অনেকটাই দোষী মনে করছিল। কিন্তু আমাকে তো গললে হবে না, ওকে উচিত শিক্ষাটা আমাকে দিতেই হবে। আকাশ বলল দোষ এসব বাদ দে, ওই মেয়েটা তোকে সত্যি সত্যি ভালোবাসে। আমি বললাম দোষ কয়দিন পর আমার বিয়ে রাইসার সাথে। আকাশ বলল রাইসার সাথে? আমি বললাম আকাশ বলল তা কখনো সম্ভব না, কারণ ঈশা যে জিদি কখনো মানবে না যে তুই অন্য কারো হয়ে যাবি। ও তোদের কোন একটা ক্ষতি করবেই। কলেজ গেট থেকে বের হব, তখনই দেখি ঈশা, তার সাথে দাঁড়িয়ে আছে অনেক লোকজন এবং তারা ঈশাকে ডিস্টার্ব করছে। ঈশা তাদেরকে বকাচকা করছে, কিন্তু কেউ একজন এসে ঈশাকে থাপ্পড় মারলো। ঈশা নিচে পড়ে গেল। আমিও সামনে গেলাম আর ওই লোকটাকে উদ্দেশ্য করে বললাম কে ওর গায়ে হাত দিছে? কার এত বড় কলজা? সাহস হইতো আমার সামনে আয়, দেখমু কেডা বাপ আর কেডা পোলা।
বলতে না বলতে একটা আমার সামনে আসলো। বলিউড স্টাইলে সব করারে মারতে লাগলাম, কারো হাতে, কারো পায়ে, কারো আবার মাথা ফেটে গেছে। সব কয়টা দূরে পালিয়ে গেল। আমি একটু ক্লান্ত হয়ে ঈশার পাশে বসলাম আর বললাম, ওরা কারা? ঈশা বলল তাদের সাথে নাকি তার আব্বুর ঝামেলা আছে, তাই তারা ঈশাকে নিয়ে যেতে আসছিল। ঈশা মানা করতেই তারা তাকে থাপ্পড় মারে। আমি বললাম, আচ্ছা এই ব্যাপার। তখন ঈশা বলল, ধন্যবাদ স্যার, আপনি আমাকে বাঁচাইছেন। আমি সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে দেখি রাইসা নেই। আকাশকে বললাম, রাইসা কোথায় রে? আকাশ বলল, আমি জানি না। তখন একটা চিঠি দেখতে পেলাম, সেখানে খুব সুন্দর করে লেখা, জানি আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমি চাই না আমাদের বিয়ে হোক। আর আমি একটা ছেলেকে ভালোবাসি। শুধু বাবার কথা রাখতে তোমার সাথে বিয়ের জন্য রাজি হয়েছিলাম। আজকে সে আসছে, আমি তার সাথে চলে যাচ্ছি। আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি আর একটা সিগারেট বের করে টানছি। তখন আকাশ এসে বলল, কিরে বলছিলাম না? আমি বললাম, তার মানে? আকাশ বলল, রাইসাকে জানিস? আমি বললাম, কে? রাইসা হলো আমার মামাতো বোন। আমি তাকে সবকিছু খুলে বলছি তোর ব্যাপারে। আমি বললাম, সে কি সত্যি অন্য কাউকে ভালোবাসে, নাকি আমাকে আর ঈশাকে এক করার জন্য এই কাজটা করছে? আকাশ বলল, দূর পাগল, ও তোকে আগে ভালোবাসতো কিন্তু এখন বাসে না, আর সে সবকিছু করছিল আমার কথাই। আমি বললাম, তোর কথার আগামাতা আমি কিছুই বুঝতি না। আকাশ বলল, রাইসা আমাকে ভালোবাসে। রাইসা বের হয়ে আসো। তখন রাইসা বের হয়ে আসলো আর লাজুক চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে তোরা একজন প্ল্যান করে আমার সাথে এই কাজটা করছিস? রাইসা বলল, হ্যাঁ, আসলে আকাশ আমাকে আগেই তোমার কথা বলছিল, কিন্তু তোমাকে কখনো চোখের দেখা হয়নি। যখন তোমার মোবাইলের স্ক্রিনে আকাশের ছবি আর সাথে তুমি দাঁড়িয়ে আছো, সেটা দেখতে পেলাম। তারপর থেকেই তোমার সাথে একটু মিশতে সাহস হয়েছে। আর আকাশকে তোমার ব্যাপারে বলতেই ও বলছিল যে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আর তোমাকে কখনো যেন একা না ছাড়ি, তোমার শূন্যতা যেন তোমাকে গ্রাস করতে না পারে, তোমার প্রতি খেয়াল রাখার জন্য আকাশ বলছিল। আমি বললাম, বন্ধু, তোর এই উপকার আমি কখনো ভুলবো না। রাইসা আর আকাশ দুইজনে হাসম্মতি দিল। আমি শুয়ে আছি, তখন আমার ফোনে একটা কল আসলো। কলটা রিসিভ করে দেখি তানিশা আপু, আর বলল, এই হারামজাদা দরজা খোল। আমি বললাম, রাত এখন 12টা বাজে। তানিশা আপু বলল, তোকে যা বলছি তাই কর। আমি বললাম, আচ্ছা। আমি দরজা খুলে দিতেই দেখলাম ঈশা আর তানিশা আপুর সাথে আরেকজন লোক দাঁড়িয়ে আছে। আমি বললাম, ঈশা? তখন ঈশা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তাকে আর ফিরাতে পারলাম না। সত্য হলে তো ওকে ভালোবাসি, কিন্তু সাথের লোকটাকে দেখে অনেকটাই অবাক হয়েছি। তখন তানিশা আপুকে বললাম, উনি কে? তখন লোকটা বলল, আমি হলাম ঈশার বাবা। আমি চাই তোমরা দুইজন দুজনকে বিয়ে করো আর সুখে থাকো। আমি বললাম, আমি তাকে সুখে রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব, ইনশাল্লাহ। কালকে সকালে তোমাদের বিয়ে। রাইসাকে একটা রুম দেখিয়ে দিয়ে রাইসা আর তানিশা আপু সেখানে শুয়ে পড়লো। আমি আর আমার শ্বশুর মশাই একসাথেই শুয়ে আছি। সকালে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। বাসাটা অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। আকাশ বলল, কিরে, তোদের বিয়ে আর তোদের কোনো খোঁজ খবর নেই, তোরা পরে পরে ঘুমাচ্ছিস, যা কাম আমারই করা লাগে। আমি বললাম, বন্ধু হ্যাঁ না, ইসিলিয়ে সব কুছ সেনা পারতা হ্যাঁ। আকাশ বলল, হারামজাদা চুপ থাক। আকাশ সেখান থেকে চলে গেল। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমাকে রেডি করানো হলো। আজকে আমাদের গায়ে হলুদ, কালকে বিয়ে। কিন্তু এখানে অনেকজন আসছে। সেখান থেকে একজনকে দেখে বুকের ভিতরের কলজাটা যেন খেপে উঠলো। সে আর কেউ না, আমার বড় ভাই। আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমাকে উদ্দেশ্য করে বলছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। তার চোখের দিকে তাকিয়ে সবকিছুই আমি বুঝে উঠতে পারছি। তখন আমার হাত ধরে বলল, চল ছোট, তোর সাথে কিছু কথা আছে। আমি তার সাথে গেলাম আর বললাম, আপনার সাথে আমি কথা বলতে চাই না। তখন তিনি বলল, আমি জানি তুই সবকিছু জানোস, মনোজ চাচা তোকে সবকিছু খুলে বলছে। আমি বললাম, তার জন্যই তো তোমরা আমাকে এত অবহেলা করতে, তাই না ভাইয়া? তখন ভাইয়া বলল, না পাগল, আমার ভুল হয়ে গেছে, সবই টাকার লোভ। আমি বুঝতে পারিনি যে তুই আমার জন্য কি ছিলি। তুই যাওয়ার পর আমি বুঝতে পারছি যে ভাই না থাকার যন্ত্রণাটা যে কতটা কষ্টদায়ক। এই বলে ভাইয়া আমার পায়ে পড়ে গেল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ভাইয়াকে উঠিয়ে বললাম, ভাই কখনো ভাইয়ের পা ধরে না। ভাইয়া বলল, আমাকে ক্ষমা করে দে ছোট। আমি বললাম, আচ্ছা ভাইয়া। তো আমি বললাম, আব্বু আম্মু কেমন আছে? ভাইয়া বললো, ভালো। আমি বললাম, ওনারা আসে নাই? তখন ভাইয়া হাতের ইশারায় তাদেরকে দেখালো। দেখলাম তারা দুইজনেই কান্না করছে। বুকের ভিতরে কলজাটা যেন কেঁপে উঠলো। সত্যি আমি বুঝতে পারছি তারাই হলো আমার আপনজন। আর বাবা মায়ের উপর কখনো সন্তান রাগ করে থাকতে পারে না, যদি তারা তাকে শত অবহেলাও করে। আমিও পারলাম না, তাদেরকে ক্ষমা করে দিলাম। দেখতে দেখতে বিয়েটা কমপ্লিট হলো। আজকে আমাদের বাসর রাত। দেখি ঈশা খুব সুন্দর করে বসে আছে। আমি তার পাশে গেলাম। আমি ওর পাশে যেতেই ও বলল, চলেন আগে 2 রাকাত নামাজ পড়ি।
দুইজনে 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে আমি ঈশার কানে কানে বললাম, আচ্ছা একটা কথা শুনো না। ঈশা বলল, কি কথা? আকাশ আমাকে বলল যে বাসর রাতে আমি যেন বিলাই মারি। আসলে বিলাইটা কি? ঈশা হাসতে শুরু করলো। আমি বললাম, বলো না। ঈশা বলল, আহারে আমার কচি খোকাটা। আমি বললাম, আমি তোমাকে কিছু প্রশ্ন করছি। ঈশা কোনো কিছু বলছে না, শুধু হাসছে। তারপর আর কি, দি ইন্ড, মানে গল্পটা সেখানেই সমাপ্ত হলো। আর গভীরে আপনাদেরকে যেতে হবে না, ঘুমায়া পড়েন, রাত অনেক হয়েছে।